হয়েছেন বিভিন্ন তথ্য সংস্থা থেকে। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যিনি সারা জীবন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে অত্যন্ত বিদগ্ধ পরামর্শ হিসেবে তার সাথে ছিলেন। 1975-এর 15ই আগস্টের কালরাত্রিতে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন 30 লক্ষ শহীদ মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা অকুতোভয় সৈনিক হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন সেই জীবিত বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই শুদ্ধাচার কর্ম পরিকল্পনার যে ওয়ার্কশপ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আগের বক্তাগণ বলেছেন। আসলে সত্যি কথা হলো, মানুষ কিন্তু শুদ্ধাচারী হবে, এটাই স্বাভাবিক, এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা শুদ্ধাচারী হবেন সবসময়, এটা কাঙ্ক্ষিত। আমরা কতটুকু ডেভিয়েট করেছি আমাদের এই শুদ্ধাচার থেকে, তার প্রমাণ হলো যে 2012 সালে আমাদেরকে আলাদা করে একটা পরিকল্পনা নিতে হয়েছে শুদ্ধাচারকে পরিবীক্ষণের জন্য এবং শুদ্ধাচারকে এনশিওর করার জন্য। এটা একটা বড় প্রমাণক, ইন্ডিকেটর যে আমরা অনেক বিচ্যুত হয়ে গেছি। মানুষ জন্মগতভাবে শুদ্ধাচারী। আমরা নিষ্পাপ হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, এবং আপনি শিশুকালে যখন আপনি যদি সারা বিশ্বের বিভিন্ন কন্টিনেন্ট থেকে বিভিন্ন দেশের শিশুদেরকে একসাথে করেন এবং তাকে জিজ্ঞেস করেন সে ভালো নাকি মন্দ, এক বাক্যে সবাই বলবে সে ভালো। আপনি যদি তাকে খারাপ বলেন, সে কোনোভাবেই একটা অ্যাকসেপ্ট করবে না। এর মানে হলো প্রত্যেকটা মানুষই ভালো হতে চায়। আমরা পরিবেশ পরিস্থিতির কারণে তাদেরকে খারাপ তৈরি করি। আমার সুযোগ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যুরোক্রেসি দেখা, অনেক দেশে আমি গিয়েছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা অনেক বেশি নিয়ম মানে বলেই তারা ডেভেলপড, আর আমরা অনেক বেশি নিয়ম থেকে বিচ্যুত হই বলেই আমাদের গুড গভর্নেন্সটা সেভাবে আমরা এস্টাবলিশ করতে পারিনি। তারা যেটা করেছে, তাদের ওখানেও ভালো মানুষের সংখ্যা বেশি, আমাদের এখানেও ভালো মানুষের সংখ্যা বেশি। তাদের যে অল্প কিছু খারাপ মানুষরা আছে, তারা যাতে সমাজকে, রাষ্ট্রকে কলুষিত করতে না পারে, সেজন্য অত্যন্ত কঠোর আইন কানুন প্রয়োগ করে অনেকটা যে জিনকে যেমন বোতলে ঢুকায় এই টাইপের তাদেরকে আটকে রাখে। আর আমরা যারা বিচ্যুত হয়ে গেছি, আমাদেরকে এই দুষ্ট লোকেরাই চালায়। এটা হলো বেসিক্যালি ডেভেলপ কান্ট্রি এবং আমাদের যেখানে গভর্নেন্সের প্রবলেম আছে তার মূল পার্থক্য। এখান থেকে আমাদের অবশ্যই, আমরা যদি সত্যিকার অর্থে 2041 সালে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ করতে চাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, এবং গত 15 বছরে ওনার নেতৃত্বে বাংলাদেশ যে অর্জনগুলো অর্জন করেছে, যেটা পৃথিবীর অনেক মানুষই কল্পনা করতে পারেনি। যেহেতু আমরা সবাই এখানে নিজেরা আছি, এখানে আমার সুযোগ হয়েছে অনেকগুলো ডকুমেন্টারি দেখা। আমি খুব ছোট ছিলাম স্বাধীনতার সময়, যুদ্ধের সময় আমার বয়স মাত্র 4 বছর। আমি মনে করি আমার জীবনের একটা বিরল সুযোগ আমি হারিয়েছি, এবং এটা আমাদের পক্ষে, কারো পক্ষে আর অর্জন করা সম্ভব না, যে দেশের জন্য যুদ্ধ করা, স্বাধীনতার জন্য যুদ্ধ করা, এই সুযোগ আমাদের নাই, হয়নি। কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করতে পারি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। যে কথাটা বলছিলাম, যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছেন, এবং অনেক বড় বড় মানুষ ওই সময়, বিশেষ করে হেনরি কিসিঞ্জার, যিনি ছিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, তিনি সারা দুনিয়াকে বুঝিয়েছিলেন
যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, এর স্বাধীনতার কোনো ভায়াবিলিটি নাই। আমরা যেমন প্রজেক্টের এখন ফিজিবিলিটি স্টাডি করি যে প্রজেক্টটা ভায়াবল হবে কিনা, তিনি বিভিন্ন দেশে দেশে গিয়ে বুঝিয়েছেন যে এই রাষ্ট্রের স্বাধীনতা ভায়াবল না। এটা একটা তলাবিহীন ঝুড়ি, এবং এই ঝুড়িতে যাই রাখা হোক না কেন এখানে কোনো কিছু জমবে না। এবং সারা পৃথিবীকে তিনি বুঝিয়েছেন যে ডেভেলপমেন্ট পার্টনারদের জন্য বিরাট একটা বার্ডেন হবে এই বাংলাদেশ, এবং সারা জীবন এই বাংলাদেশের জনগণকে ডেভেলপমেন্ট পার্টনারদের স্পুন ফিডিং করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, সহায়তা করতে হবে। এই ছিল তখনকার রাষ্ট্রীয়, বিশেষ করে যারা মুরব্বী ওয়ার্ল্ডের, তাদের অবস্থা। সেখান থেকে আমরা দেখিয়ে দিয়েছি। এই ভদ্রলোক গত মাস 4-5 আগে মারা গেছেন 100 বছর বয়সে, হেনরি কিসিঞ্জার। আমাদের সৌভাগ্য এবং তার দুর্ভাগ্য, তার জীবদ্দশায় দেখে গেছেন যে বাংলাদেশের মানুষ কি না করতে পারে এবং আমরা কোন জায়গায় অবস্থান নিয়েছি। বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই আমরা পদ্মা সেতু করেছি, আমরা কর্ণফুলীর নিচ দিয়ে তলদেশ দিয়ে বঙ্গবন্ধুর টানেল তৈরি করেছি। আমাদের ঢাকায় এখন মেট্রো রেল চলে, এবং অচিরেই আগামী কিছুদিনের মধ্যেই, কয়েক বছরের মধ্যেই আমাদের পুরো ঢাকাতে আমরা মেট্রো রেলের সুবিস্তৃত জাল বিস্তৃত করতে পারবো। এই কথাগুলো এই জন্যই বললাম যে আমাদের সাধারণ মানুষরা, তারা কিন্তু অসাধারণ ভাবনা ভাবে, এবং আমাদের মূল শক্তি হচ্ছে এই সাধারণ মানুষগুলো, যারা আপনাদের ক্লায়েন্ট, যারা আপনাদের কাছে আসে। আমরা নিজেদেরকে দাবি করি আমরা পাবলিক সার্ভেন্ট, সুশীল সেবক। আমি যদি সেবক হই অথবা আমি যদি সার্ভেন্ট হই, তাহলে আমার তো মাস্টার আছে। তারা কারা? তারা এই বাংলাদেশের 17.5 কোটি জনগণ। তারা দেশের মালিক, তাদের ট্যাক্সের টাকায় আমার বেতন ভাতা হয়। এবং এই ট্যাক্স কারা দেয়? আপনি শুনলে অবাক হবেন। আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি আমরা আমার মতোই সবাই পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, এবং জনগণের ট্যাক্সের টাকায়। এদেশের যে ট্যাক্স দেয় আপনারা জানেন যে বড় লোকেরা ট্যাক্স দিতে চায় না। আমার ব্যাকগ্রাউন্ড ট্যাক্সেশনের, আমি ট্যাক্সেশন ক্যারিয়ারে সুদীর্ঘকাল চাকরি করেছি। দেশের বাইরেও আমি ট্যাক্সেশনের উপর প্রায় 7 বছর কাজ করেছি তিমুর লেস্তেতে। সারা দুনিয়াতে বিশেষ করে যেখানে সুশাসনের অভাব আছে, সেখানে বড় লোকরা যেহেতু নীতি প্রণয়নকে প্রভাবিত করতে পারে, তারা সবসময় ট্যাক্স দিতে চায় না। ট্যাক্স দেয় হচ্ছে গরিব মানুষরা, এবং ইনডাইরেক্ট ট্যাক্স বিশেষ করে। এত কিছুর পরেও আমাদের বর্তমানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যে ট্যাক্স কালেক্ট করে, তার 2/3 দেয় হচ্ছে সাধারণ মানুষ, 1/3 দেয় হচ্ছে বড় লোকের, অর্থাৎ ইনকাম ট্যাক্স থেকে আসে। এই সাধারণ মানুষ জানেও না সে কিভাবে ট্যাক্স দেয়। একজন গরিব রিক্সাওয়ালা তার ঘাম মোছে গামছা দিয়ে, সেই গামছা দিয়ে সে কিনলো, এর মধ্যে একটা বড় অঙ্কের ট্যাক্স ভ্যাট আছে, এটা সে জানে না। একজন রিক্সাওয়ালা বিড়ি সিগারেট খায়, তার মধ্যে অ্যারাউন্ড 90% ট্যাক্স আছে, সে সেটা জানে না। একজন সাধারণ মানুষ যার বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছে নেয়, সে কেরোসিন কিনে কুপিবাতি জ্বালায়, এর মধ্যে ট্যাক্স আছে, সেটা জানে না। এই গরিব মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু আমরা পড়াশোনা করি। আমাদের যারা মাস্টার, আমাদের জন্য সৌভাগ্য আমরা যারা সরকারি চাকরি করি, আর জাতির দুর্ভাগ্য তারা জানতো না তারা আমাদের মাস্টার। এখন যে ধরনের বিশেষ করে তথ্য প্রবাহ, এখন কিন্তু নিমেষে আমাদের মাস্টাররা জানেন যে তারা আমাদের মাস্টার, তারা আমাদের প্রভু, এবং খুব অল্প সময়ে কিন্তু দেখেন তারা জনমত তৈরি করে ফেলতে পারে। যখনই দেখে তাদের সার্ভেন্টরা, তাদের সেবকরা ঠিক কাজ করছে না, তখনই কিন্তু তারা একত্রিত হয়ে নয়েজ ক্রিয়েট করছে। তার মানে ওই দিন আর নাই যে আপনার প্রভুদেরকে আপনি ঘুম পাড়িয়ে রাখবেন আর আপনি যা খুশি তা করবেন। সেখান থেকে কিন্তু আমরা সরে আসতে বাধ্য হয়েছি। এখন কিন্তু আপনার এই প্রভুদেরকে চিনতে হবে। এবার আসি শুদ্ধাচারের বিষয়ে, যেটা আমি বললাম যে আমাদের অনেক ডেভিয়েশন হয়েছে। আমরা যারা ব্যুরোক্রেসিতে আছি, আমাদের জনাল বারিসাল বলেছেন যে এখন আমরা অনেক ইনোভেটিভ কাজ করতে পারি। ব্যুরোক্রেসির বিউটি হচ্ছে সারা দুনিয়াতে যে আপনি রুল বেসড হবেন, আপনি আইন কানুন মেনে চলবেন। আপনার সুপ্রিম ল হচ্ছে কনস্টিটিউশন, কনস্টিটিউশনের ম্যান্ডেট অনুযায়ী আরো কিছু আইন হবে,
সেই আইনের অধীনে আপনার বিধিমালা প্রণীত হবে, প্রবিধানমালা প্রণীত হবে, বিভিন্ন গাইডলাইন হবে, বিভিন্ন সার্কুলার হবে, আপনাকে সেগুলো ফলো করতে হবে। এটাই হলো ব্যুরোক্রেসির বিউটি। আপনি যদি সেটা ডেভিয়েট করেন এবং পূর্ব নজির শোনেন এবং নজির কোথা থেকে তৈরি হয়েছে সেটা না দেখেন, তাহলে আপনি আরো বেশি ডেভিয়েট করলেন। এবং এই লিটল লিটল ডেভিয়েশনগুলোই কিন্তু আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছে। লিটল লিটল এক্সট্রা কাজ যেমন আপনাকে এক্সট্রাঅর্ডিনারি করবে, লিটল লিটল ডেভিয়েশন আপনাকে ধ্বংস করবে। আপনি যদি মনে করেন যে কোনো নিয়ম, কোনো রুলস, কোনো রেগুলেশন এটা বাস্তবসম্মত নয়, এটা এই জমানায় চলবে না, আপনার প্রথম কাজ হচ্ছে নীতি নির্ধারকদের বুঝিয়ে এই নিয়মটাকে চেঞ্জ করা। আপনি আবার নতুন করে একটা রুলস তৈরি করবেন এবং সেই রুলস আপনি মানবেন। কিন্তু আপনার ইচ্ছা হলো যে না, আমি এটা মানি না কারণ এটা বাস্তবসম্মত নয়, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। আমরা যে ডেভিয়েট করি তার প্রমাণ হচ্ছে এই যে শুদ্ধাচার কর্ম পরিকল্পনার আজকের এই প্রোগ্রামটা, এটা আমরা জুনের শেষ ভাগে করলাম, যখন প্রত্যেকটা অফিসের সবাই অত্যন্ত ব্যস্ত, তাদেরকে আমরা নিয়ে আসলাম। এটা একটা ডেভিয়েশন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আগামী বছরে আমরা প্রপারলি যেই প্রোগ্রাম যখন করার কথা, ওয়েল এহেড অফ টাইম আপনারা এগুলো করবেন, যাতে করে সত্যিকার অর্থে সবাই প্রাণ খুলে তাদের মতামত দিতে পারে এবং তাদের যার যে কাজ সে কাজ যাতে সে সুন্দরভাবে করতে পারে। আমি আর আমার বক্তব্য বেশি বাড়াবো না। আমাদের আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, যেটা বলেছি। আবার আমি মনে করি আমরা যারা সরকারিতে এসেছি আমরা সবচেয়ে দুর্ভাগা। এই সেন্সে সারা পৃথিবীতেই একটা ট্রেন্ড আছে, আপনি সবচেয়ে ব্রিলিয়েন্ট লোকটাকে সিভিল সার্ভিসে নিয়ে আসবেন এবং যেহেতু একটা পার্মানেন্ট ব্যুরোক্রেসি, তার জব সিকিউর, তার পে সিকিউর, জয়েন করার পর দিন থেকে তার এফিসিয়েন্সি লেভেল কমতে থাকে এবং একটা সময় যায় যে মানে তাকে আর খুঁজে পাওয়া যায় না, উইথ ফিউ এক্সেপশন। উল্টা দিকে প্রাইভেট সেক্টর যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন প্রতিদিন তার চাকরি নাই। তার পারফরমেন্স ঠিক রাখার জন্য তাকে যে গলদ ঘর মুক্ত হতে হয় এবং এর ফলে তার যে এফিসিয়েন্সি লেভেল ইমপ্রুভ করে, সে কিন্তু হীরার টুকরায় পরিণত হয় এবং তার চাকরি তার এফিসিয়েন্সি এনশিওর করে। এক জায়গা থেকে সে আরেক জায়গায় আরো বড় বেতনে চাকরি করে। আপনারা একটু চোখ বন্ধ করে খেয়াল করবেন, আপনাদের সাথে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ব্যাক বেঞ্চার ছিল বা মিড বেঞ্চার ছিল, আপনাদের যে অনেক খারাপ রেজাল্ট ছিল, যারা আপনাদের সাথে কম্পিটিশন করে সরকারি চাকরিতে আসতে পারে নাই, আপনারা দেখেন তারা কোথায় চলে গেছে প্রাইভেট সেক্টরে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তাদের কনফিডেন্স লেভেল দেখেন, অনেক দূরে। আমি মনে করি আপনারা যদি সেই বিষয়টাকে মাথায় রাখেন যে না, আমাকেও একইভাবে কম্পিটিটিভ হতে হবে প্রাইভেট সেক্টরের সাথে, আমিও রিটায়ারমেন্টের পরে ইম্পর্টেন্ট একজন ব্যক্তি হিসেবে আমার টেকনিক্যাল কাজের স্কিল হিসেবে আমি যেন কাজে নিয়োজিত হতে পারি, সেটা করতে পারবেন যদি আপনি এক্সট্রা ওয়ার্ক করেন এবং হার্ড ওয়ার্ক করেন এবং আপনার যারা ক্লায়েন্ট তাদেরকে যাতে আপনি প্রপারলি সার্ভ করেন। আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার ক্লায়েন্ট যদি অখুশি থাকে তাহলে আপনাকে মেনে নিতে হবে আপনি 100% ব্যর্থ। আমি আমার বিশেষ করে আমার কলিগ যারা আছেন এফআইডিতে, আমরা এই 26টা সংস্থার অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করি। তাদেরকে যদি আমি টাইমলি তাদের প্রয়োজন মতো যদি সার্ভিস দিতে না পারি, তাহলে আমার অফিস পুরোপুরি ব্যর্থ। এই বিষয়টা মাথায় নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। আর আমরা যারা পাবলিক সার্ভিস দেই, আমরা আমাদের ক্লায়েন্টকে যখন রিসিভ করব তখন মুখে একটা হাসি থাকা লাগবে এবং তাকে যখন বিদায় করব তখন একটা মুখে হাসি থাকা লাগবে এবং সব কাজ করে দেওয়ার পরেও আরেকটা প্রশ্ন তাকে জিজ্ঞেস করতে হবে, আমি কি আপনার জন্য আর কিছু করতে পারি? এটা যদি আপনারা করতে পারেন তাহলেই আপনারা সাকসেসফুল হবেন। মুখে হাসি থাকাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনার মুখে যদি হাসি না থাকে, আপনি যত সুন্দর ড্রেসই পরেন না কেন আপনাকে সুন্দর লাগবে। মুখে হাসি থাকলেই আপনি প্রপারলি ড্রেসড, আদারওয়াইজ আপনার কাপড় চোপড় আপনি পরিপাটি নন।
এটা আপনাদেরকে এনশিওর করতে হবে, তাইলে আপনারা ভালো করবেন। আর আমাদের যারা পাবলিক সেক্টরে আছেন, বিশেষ করে আমাদের ব্যাংকের এবং অন্যান্য যারা আছেন, যারা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টে কাজ করেন, কারণ আপনাদের সাথে প্রাইভেট সেক্টর আছে, আপনার সরকারের থেকে সকল রকমের সহায়তা পান, পুঁজি থেকে শুরু করে নীতি সাপোর্ট থেকে সবকিছু পান, কিন্তু এরপরে দেখা যায় আপনারা ধীরে ধীরে রুগ্ন হয়ে যান। 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে শিল্পগুলোকে জাতীয়করণ করলো, সেটা ছিল অত্যন্ত রাইট ডিসিশন ওই সময় প্রেক্ষাপটে। কারণ তখন মানুষের কোনো কাজ নাই, দেশে কোনো প্রোডাকশন নেই, কিচ্ছু নাই, মানুষের কোনো পুঁজি নাই এগুলোকে লিড দেওয়ার জন্য, যারা পাকিস্তানিরা যেগুলো ফেলে গেছে। তখন এগুলোকে জাতীয়করণ করে প্রোডাকশনে নিয়ে আসা এবং মানুষের জন্য কর্মসংস্থান করা, দ্যাট ওয়াজ এ ভেরি ওয়াইজ ডিসিশন। কিন্তু এরপর যখন প্রাইভেট সেক্টর আসলো, আপনি যদি আমাদের প্রাইভেট সেক্টর প্রত্যেকটা এন্টারপ্রেনিয়রকে কম্পেয়ার করেন, দেখেন তারা কি নিয়ে আসছে। অনেকে ঢাকা শহরে 20 টাকা নিয়ে আসছে, এখন তারা 1000 কোটি টাকার গ্রুপ অফ কোম্পানিতে মালিক। আর আমাদের পাবলিক সেক্টরে আমরা যাদেরকে নিয়োজিত করেছি, যাদেরকে আমরা গভর্নমেন্ট ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে মূলধন দিয়েছে, যাদেরকে সম্পূর্ণ নৈতিক সাপোর্ট দিয়েছে, পলিসি সাপোর্ট দিয়েছে, তারা ধীরে ধীরে রুগ্ন হয়ে যাচ্ছে। এর কারণ ওই কথাটা বললাম, যে আপনার মধ্যে আপনার চাকরি পার্মানেন্ট, আপনার কোনো ড্রাইভ নেই, আপনি মনে করেন যে আমার তো ডেলিভারি না দিলেও আমার চাকরি যাবে না। আমি ছোট্ট একটা গল্প বলি, কিছুদিন আগে শোনা আমার এক বন্ধুর কাছ থেকে। সে কক্সবাজারের একটা হোটেলে একজন বয়ের সাথে আলাপ করছিল। তার কাছে মনে হলো এই ছেলেটা অসাধারণ সার্ভিস দিচ্ছে, অত্যন্ত চটপটে, খুবই চমৎকার। তো তখন জিজ্ঞেস করলো যে কেমন আছো? তো স্যার খুব ভালো আছে। জিজ্ঞেস করলো টিপস কেমন নাও? সে যে জবাব দিল তাতে বোঝা গেল যে যেটা আশা করা হয়েছিল তার চেয়েও বেশি পায়। তো তাতে ইউ শুড বি ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, খুব খুশি। তবে স্যার ভীষণ প্যারার মধ্যে থাকে। বলে সেটা কি? যে আমার কোনো ক্লায়েন্ট যদি কমপ্লেন করে ম্যানেজমেন্টের কাছে যে আমি তাদেরকে প্রপারলি সার্ভ করি নাই, অথবা আমার ব্যবহারে কোনো ত্রুটি ছিল, আমাকে প্রথমবার নোটিফাই করে। আর সেকেন্ড টাইম যদি এই কমপ্লেন থাকে, তাহলে আর কোনো নোটিফিকেশন নাই, স্ট্রেট আমার চাকরি নেই। ফলে সবসময় তটস্থ থাকি কোন ক্লায়েন্ট আমার ব্যবহারে অসন্তুষ্ট হলো। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর। আমার সকল পাবলিক সেক্টর প্রতিষ্ঠান রুগ্ন হয়ে যায়, অথচ 20 টাকা নিয়ে ঢাকা শহরে এসে 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। আপনাকে বুঝতে হবে ডিফারেন্সটা কোথায়। সে যে লেভেলে পরিশ্রম করে, তার চিফ এক্সিকিউটিভ এবং তার যারা আছে তারা যে লেভেলে পরিশ্রম করে, আমরা সে লেভেলে করি না। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। একটা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি তখন, সেটাও এরকম কালুরঘাটে আপনার পোড়া মাটি হয়েছিল, পাকিস্তানিরা ধ্বংস করে দিয়ে গেছিল। এর নাম হচ্ছে ইউনিলিভার, লিভার ব্রাদার্স, এখন চেঞ্জ হয়েছে। এটা ব্রিটিশদের হাতে গেছিল। আপনি দেখেন আজকে ইউনিলিভারের পজিশন কোথায়। ইউনিলিভার অত্যন্ত গর্ব করে বলে বাংলাদেশের প্রতি 10 জন মানুষের মধ্যে 9 জন আমার প্রোডাক্ট ব্যবহার করে। যে আজকে জন্মগ্রহণ করেছে সেও ব্যবহার করে, যিনি এখন মৃত্যুবরণ করলেন তিনি ব্যবহার করেন। এবং তাদের যে ভ্যালুয়েশন আপনি চিন্তা করতে পারবেন না, তাদের যে লেভেল অফ পারফরমেন্স কোথায় চলে গেছে প্রাইভেট সেক্টর থাকার কারণে। আমরা যারা পাবলিক সেক্টরে আছি, আমাদের এই ডিফারেন্সটুকু বুঝতে হবে। আজকে আমার পাবলিক সেক্টর ব্যাংকগুলো কিছুদিন পর পরই গভর্নমেন্টের কাছে বলে আমার ক্যাপিটাল ফুরিয়ে গেছে, আমাকে আরো ক্যাপিটাল দেন। অথচ প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো প্রতি বছর নিয়মিত ডিভিডেন্ড দেয় তার ওনারদেরকে। আমার পাবলিক সেক্টর ব্যাংকগুলো তার যারা ওনার 17 কোটি জনগণ, তার ডিভিডেন্ড কোথায়, তার লভ্যাংশ কোথায়? আপনারা যারা ওখানে কর্মরত আছেন, আপনারা ভালো পারফর্ম করেন, আপনাদের একটা ইয়ারিস্টিক আছে, সেই অনুযায়ী আপনারা আপনাদের ইনসেন্টিভ বোনাস নিয়ে যান। তাহলে আমার জনগণের ইনসেন্টিভ করি, যারা আপনাকে পুঁজি দিল, আপনার 50 বছর ধরে আপনাকে একটার পর একটা পলিসি সাপোর্ট দিল, তাদের হিস্সা কোথায়? এই প্রশ্নগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনারা নিজেদেরকে করবেন। আর যে কথাটা আমি বলতে চাচ্ছি, আপনাদের চিন্তা ভাবনা এবং আপনাদের যে কাজের স্টাইল, আমি একটা জিনিস আমার এই 30-31 বছরের চাকরি অভিজ্ঞতা থেকে বলতে পারি, কোনো এক্সট্রা ওয়ার্ক, কোনো হার্ড ওয়ার্ক আনপেইড থাকবে না, থাকে না।
আপনার কাছে মনে হতে পারে যে আমার কলিগ এবং আমি তো একই বেতন পাই, আমি কেন এত বেশি কাজ করব। আপনি টেরই পাবেন না কিভাবে আপনি পুরস্কৃত হচ্ছেন, কিভাবে আপনি লেডার ক্লাইম্ব করছেন। এটা কিন্তু আপনি অনেক পরে গিয়ে আপনি বুঝতে পারবেন। ওই যেটা বললাম, লিটল লিটল এক্সট্রা উইল মেক ইউ এক্সট্রা অর্ডিনারি। আরেকটা বিষয় আমাদের বড় গ্যাপ থাকে যে আমরা যা কিছু শিখি করি তার উল্টোটা, আমাদের লার্নিং এবং ডুইং গ্যাপ ইউজ। কিন্তু যারা ডেভেলপ কান্ট্রি তাদের হোয়াট এভার দে লার্ন তারা কিন্তু পুরোপুরি এটা করে। আজকে আমি আশা করি আজকে যে কর্মশালা হবে, আমার যেহেতু আরো তাড়া আছে, আমার অফিসে কাজ আছে, আপনারা এটাকে অত্যন্ত সিরিয়াসলি নেবেন এবং যেই ইন্ডিকেটরগুলো আছে যেখানে যেখানে পারফর্ম আপনাদের করার প্রয়োজন আপনারা সেগুলো পরিশুদ্ধভাবে চর্চা করবেন। আর আপনারা চিন্তা করবেন এই শুদ্ধাচার কৌশল না, এর বাইরে আপনাকে শুদ্ধাচারী হতেই হবে। বরং আমরা একটা সময় আসবে যখন আমার যারা ডেভিয়েট করে দুষ্টদেরকে খুঁজে খুঁজে বের করবো, আমরা এখন পুরস্কৃত করি। আমরা আসলে এইখান থেকে বের হয়ে আমরা যারা অনিয়ম এর সাথে জড়িত তাদেরকে বের করে করে প্রতি বছর তাদেরকে শাস্তি দিব। সেই যুগে আমাদেরকে আসতে হবে, সেটাই হচ্ছে কাম্য। যে কথাটা বললাম যে যারা দুষ্ট তাদেরকে বোতলে ভরে ফেলো, তারা যাতে সমাজকে কলুষিত করতে না পারে। সারা দুনিয়া এইভাবেই চলছে। আর আমরা এত বেশি ডেভিয়েট করেছি যে এখন আমাদের খুঁজে খুঁজে পুরস্কৃত করতে হচ্ছে কে শুনতে চায়। এখান থেকে আমরা ইনশাল্লাহ বেড়ে যাবো। যখন আমরা উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ হব, তখন আর আমাদের এই ঢিমে তালে যে আমরা চলছি এটাতে চলা সম্ভব হবে না। আপনারা আমার বক্তব্যগুলো ধৈর্য ধরে শুনেছেন। সবসময় সুযোগ আসে না, আমি একটু অনধিকার চর্চা করলাম, একটু বেশি হয়তো বলে ফেলেছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং যার যার কাজ অত্যন্ত সততা এবং বিশ্বাস সাথে করবেন। আপনাদের ক্লায়েন্টদেরকে হাসি মুখে সার্ভ করবেন এবং কঠোর পরিশ্রম করবেন। কঠোর পরিশ্রম করলে আপনার নিজের লাভ, আপনার শরীর ভালো থাকবে, আপনার মেধা শানিত হবে, আপনি আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি অচিরে আপনাকে একজন চৌকস কর্মকর্তা হিসেবে আপনি, আপনাদের সবারই মেধা আছে, আপনারা প্রত্যেকে কম্পিটিটিভ এক্সাম দিয়ে এসছেন। এখন আপনার পরিশ্রম আপনাকে ডিফারেন্সিয়েট করবে অন্যজনের থেকে, আপনার সিনসিয়ারিটি, আপনার ডেডিকেশন আপনাকে অন্যদের থেকে ডেভিয়েট করবে। আমি আশা করি আপনারা প্রত্যেকে আপনাদের যার যার কাজ সুন্দরভাবে করবেন এবং শুদ্ধাচারী থাকবেন, এই শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।